তোমাদেরকে আজকে যে পেজটা পড়াবো সেটা হচ্ছে 39 পেজ। এর আগে আমরা পড়েছিলাম যে গিব একটা বাচ্চা ছেলের তার বাবার সাথে একটা ম্যাজিক শপে গেছিল। তার বাবা হচ্ছে কথক বা যিনি গল্পটা বলছেন, এবং তিনি বলেছেন যে বহুবার আমরা এরকম এই দোকানের পাশ দিয়ে, ম্যাজিক শপের পাশ দিয়ে গেছি, কিন্তু কখনো ঢোকার কথা ভাবিনি। কিন্তু গিব তার ছোট ছেলে এত উৎসাহী ছিল দোকানটায় যাওয়ার জন্য বা দেখার জন্য, তাকে টানতে টানতে সে কী করে, বাবাকে জোর করে নিয়ে যায় শপটায়। এবং সেখানে গিয়ে তারা অনেক ম্যাজিক আইটেমস দেখতে পায়, এবং অবশেষে শপম্যান, যিনি একাধারে ম্যাজিশিয়ানও ছিলেন, তিনি কিছু ছোটো ছোটো ট্রিক্স দেখাতে থাকেন, এবং বাচ্চাটা তা আকৃষ্ট হয়ে পড়ে, খুব পছন্দ করে জিনিসগুলো। এবং লাস্টে দেখেছিলাম আমরা আগের পাতায় যে ছেলেটা হাত বাড়িয়ে একটা ক্রিস্টাল বল নিতে গেছিলো ম্যাজিশিয়ানের কাছ থেকে, কিন্তু সেটা তখন অদৃশ্য হয়ে যায়। চলো আমরা পরবর্তী পাতা মানে 39 পেজটা পড়ব। যারা পার্ট 1টা দেখোনি তাদেরকে অবশ্যই বলবো পার্ট 1টা ফার্স্টে তোমরা দেখো। লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে মিনিংগুলো ভালো করে বোঝানো আছে, প্রতিটা লাইন ওয়ার্ড ধরে ধরে, এবং সেটা দেখে তুমি এলে তাহলে এইটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, চলো তোমাকে পড়ানো স্টার্ট করি। 39 পেজ। লেটস কন্টিনিউ। "It's in your pocket," said the shopman, and there it was. তো ক্রিস্টাল বলটা যখন ও দেখতে পাচ্ছিল না ম্যাজিশিয়ানের হাতে, কোথায় গেল বলটা, তখন ম্যাজিশিয়ান বা শপম্যানটা কি বলল, যে এটা তোমার পকেটের মধ্যে। এবং সত্যি দেয়ার ইট ওয়াজ, মানে সত্যি সেখানে পকেটের মধ্যেই ক্রিস্টাল বলটা ছিল। হাউ মাচ ডাজ ইট কস্ট, আই আস্কড। লেখক বা ন্যারেটার বলছেন যে এটার দাম কত। হাউ মাচ মানে আমরা জানি এটা কত দাম, ডাজ ইট কস্ট মানে এটার মূল্য। দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বলস, সেড দ্য শপম্যান পোলাইটলি। শপম্যানটি পোলাইট মানে নম্র বা ভদ্রভাবে বললেন, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, গ্লাসের বলের জন্য কোনো রকম চার্জেস নেই, কোনো রকম মূল্য নেই। উই গেট দেম ফ্রি, আমরা ফ্রিতেই বল পাই, মানে কোনো মূল্য ছাড়াই বল পাই। হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। তিনি একটা বিজনেস কার্ড তার চিক থেকে, তার থুতনির কাছ থেকে নিয়ে এলো, এবং হ্যান্ডেড ইট টু মি মানে আমার কাছে সেটা হ্যান্ডেড করলো, মানে আমার হাতে দিল। জেনুইন ম্যাজিক গুডস স্যার, হি সেড। তিনি বললেন যে এগুলো সবই জেনুইন ম্যাজিক গুডস। হি নাও টার্ন টুয়ার্ডস গিব। He now turned towards Gib with a friendly smile and said, তিনি কি করলেন, এবার বাবাকে ছেড়ে বাচ্চাটার দিকে টার্ন করলেন, বা বাচ্চাটার দিকে মন দিলেন, এবং ফ্রেন্ডলি স্মাইল একটা বন্ধুত্ব সুলভ বা মিষ্টি হেসে বাচ্চাটাকে বলল, ইউ ওয়ান্টেড এ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ। বলছে তুমি একটা ম্যাজিক বক্স চাইছিলে, তাই না? ইয়েস, গিব সেড। গিব কি বললো, হ্যাঁ। ইটস ইন ইয়োর পকেট, হি সেড। শপম্যানটা কি বলছে, দেখো এটা তোমার পকেটে আছে। গিব ডিসকভার্ড দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিব খুব সারপ্রাইজ হয়ে, খুব অবাক হয়ে সেই বক্সটা ডিসকভার করলো, বক্সটাকে আবিষ্কার করলো বা দেখতে পেল আর খুঁজে পেল। দেন দ্য শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর এ হোয়াইল। তারপর কুইকলি মানে খুব তাড়াতাড়ি, শপম্যানটা ওয়েন্ট বিহাইন্ড মানে চলে গেছিল পিছনে। কার পিছনে না, বিহাইন্ড দ্য কাউন্টার মানে কাউন্টারটির পিছনে। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট মানে অনুপস্থিত হয়ে গেছিল, ফর এ হোয়াইল কিছুক্ষণের জন্য। লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার গিভ, আই সেড। লেখক বলছেন, মানে তিনি বলছেন যে চলো আমরা কাউন্টারের পিছনে গিয়ে দেখি বা খুঁজি গিভ। হি ইজ মেকিং ফান অফ আস, তিনি হয়তো আমাদের সাথে মজা করছেন। জাস্ট দেন, ঠিক তখনই, হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম। তিনি আবার অ্যাপিয়ার হলেন বা আবার চলে এলেন, আবার দেখা দিলেন, এগেন মানে পুনরায়, ফ্রম এ ডার্ক কর্নার অফ দ্য রুম, রুমের একটা অন্ধকার কোণা থেকে তিনি আবার উপস্থিত হলেন বা দেখা দিলেন। ইউড লাইক টু সি আওয়ার শোরুম স্যার, বলছে আপনি আমাদের শোরুমটা দেখতে আগ্রহী স্যার। হি সেড, তিনি বলেছিলেন।
গিভ টাগড মাই ফিঙ্গার ফরওয়ার্ড। গিভ কী করলো, আমার ফিঙ্গার, আমার আঙুলটা টেনে টানছে আর কি, মানে বলে আর কি, বাচ্চারা যেমন বাবা মার আঙুল টেনে টেনে টানে যে চলো ওদিকে চলো বা দেখায় আর কি, সেইভাবে গিভ ওর বাবার হাত ধরে আঙুলটা ধরে টানছে, মানে তার উৎসাহ আছে যাওয়ার জন্য, শোরুমটা দেখার জন্য। ইন দ্য শোরুমটার মধ্যে দেয়ার ওয়ার মেনি থিংস দ্যাট গিভ ফ্যান্সিড। সেখানে এমন অনেক জিনিস ছিল যেগুলো গিভের খুব পছন্দ। হি টার্ন টু দিস অ্যাস্টোনাইজিং ম্যান উইথ রেসপেক্ট। এবার এত তার জায়গাটা পছন্দ হয়ে গেছে যে গিভ এখন সেই লোকটার দিকে একদম সম্মানের সাথে খুব পছন্দ হয়েছে, তাই সেইভাবে আর কি ওনার দিকে তাকিয়ে আছেন, বড়োর দিকে ঘুরে দাঁড়ালেন। ইজ দ্যাট এ ম্যাজিক শট, হি সেড। সে বলল, মানে গিভ বলছে কথাটা, যে এটা কি একটা ম্যাজিক শট, এটা কি একটা ম্যাজিক তলোয়ার। এ ম্যাজিক টয় শট, দিস ইজ এ ইউনিক ওয়ান। বলছে এটা একটা নতুন ধরনের জিনিস, একটা ম্যাজিক টয় শট। ইট নাইদার বেন্ড, এটা বেন্ডও হয় না, ব্রেকস ভাঙেও না, নর কাট দ্য ফিঙ্গার, ইভেন ওটা হাতও কাটে না। রিপ্লাইড দ্য শপম্যানটি বলেছিলেন। আই ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট। যেগুলো গিভের পছন্দ হচ্ছে, লেখক কি করছেন, উনি তো বাবা, উনি খুঁজছেন যে কত দাম, সেই বুঝে আর কি ছেলেকে কিনে দেবে হয়তো, সেই জন্য খোঁজার চেষ্টা করছিল। ফাইন্ড আউট মানে খুঁজে বের করা। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। কিন্তু শপম্যান আমার দিকে কোনো অ্যাটেনশন বা মনোযোগ দিচ্ছিলেনই না। হি হ্যাড গট গিভ নাও। তিনি এখন গিভকে পেয়েছেন, মানে গিভেই একদম মগ্ন, কি চাইছে না চাইছে ওকে নিয়েই একদম মেতে আছেন। আই শ with a feelings of distrust that Gibb was holding this person's finger as usually he held mine. আমি লক্ষ্য করলাম বা আমি দেখলাম উইথ এ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, অবিশ্বাসের একটা অনুভূতি নিয়ে, দ্যাট গিভ ওয়াজ হোল্ডিং দিস পার্সনস ফিঙ্গার। ওই যে শপম্যানটি ছিল এবং ম্যাজিশিয়ানও তিনি ছিলেন, ওনার ফিঙ্গারটা হোল্ড করে আছে, মানে ধরে আছে গিভ, অ্যাজ ইউজুয়ালি সাধারণত, হি হেল্ড মাইন, যেভাবে বাচ্চাটি তার বাবার আঙুল ধরে থাকে ভালোবাসা সম্মানের সাথে, সেইভাবে গিভ কী করছে এখন না, ম্যাজিশিয়ান বা শপম্যানটার আঙুলটা সেইভাবে ধরে রয়েছে, একদম যেন মোহের মধ্যে ডুবে গেছে বাচ্চাটা। এর পরের পাতা এসো 40 নম্বর পেজ। দেখো, দ্য শপম্যান শোড গিভ ম্যাজিক ট্রেনস দ্যাট র্যান উইদাউট স্টিম ছাড়াই, মানে স্টিম হচ্ছে তোমার ধোঁয়া, আগেকার দিনে তো স্টিম ইঞ্জিন বেশি ব্যবহার হতো, তো এমন একটা ম্যাজিক টয় দেখাচ্ছে, ম্যাজিক ট্রেন দেখাচ্ছে যেটা স্টিম ছাড়াই ট্রেনটা যেতে পারে। ক্লকওয়ার্ক অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, ঘড়ির বিভিন্ন কাজ এবং এই বক্স অফ সোলজার্স মানে একটা বক্সে ভর্তি সৈন্যরাম খেলনা আর কি, তাকে দেখাচ্ছিল। দ্যাট অল কেম অ্যালাইভ, এবং সেগুলো জীবন্ত ছিল খেলনাগুলো। হোয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, ইউ হ্যাভ নেভার সিন সাচ এ ওয়ান, সেড দ্য শপম্যান বলল, তুমি নিশ্চয়ই এরকম খেলনা বা এরকম জিনিস আগে কখনো দেখোনি। ওই খেলনাগুলো প্রত্যেকটা জীবন্ত হয়ে উঠতো যখনই এক একটা করে ম্যাজিক ওয়ার্ড বলা হতো। বিভিন্ন কিছু ম্যাজিকের জিনিস শপম্যানটা গিভকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। ইউ হ্যাভ নেভার, হ্যাঁ এটা বললাম। ইউ উইল টেক দ্যাট বক্স, বলছে তুমি কি এই বক্সটা নিতে চাও, যেটা ফুল অফ সোলজার্স ছিল। উই উইল টেক দ্যাট বক্স, আই সেড। লেখক বলছেন হ্যাঁ আমরা ওই বক্সটা নেব। অ্যান্ড দ্য শপম্যান swept the soldiers back again, shut the lid and waved the box in the air. শপম্যানটা কী করলো, সোলজার্সের বক্সটা নিয়ে নিল এবং সেই বক্সের লিড মানে ঢাকনাটাও বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েভড দ্য বক্স মানে উড়িয়ে দিল, ইন দ্য এয়ার, বক্সটা কোথায়, মানে বাতাসের মধ্যে ভাসিয়ে দিল। অ্যান্ড দেয়ার ওয়াজ, এবং সেখানে ইন ব্রাউন পেপার মানে যেগুলো আমরা বই মলাট করে ব্রাউন পেপারে, এরকম ব্রাউন পেপার দ্বারা
টাইড আপ, বাঁধা হয়ে গেল, অ্যান্ড উইথ গিভস ফুল নেম, এবং তার উপর লেখাও হয়ে গেল গিভের পুরো নামটি, অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, পেপারের ওপর লিখে দেওয়া হয়ে গেল। হি লাভড অ্যাট মাই অ্যামেজমেন্ট, লেখক যখন অবাক হয়ে তাকিয়ে আছে বিস্ময়বোধক মুখ নিয়ে, তখন তিনি হাসছেন, মানে ম্যাজিক সব যিনি ওনার ছিলেন ম্যাজিশিয়ান, উনি হাসছেন লেখককে দেখে। এরপর ওয়ার্ডনেস দেখো, টাগ মানে হচ্ছে পুলড, টেনে আনা, অ্যামেজমেন্ট হচ্ছে সারপ্রাইজ। এরপর লেটস ডু অ্যাক্টিভিটি 4, এখানে ট্রু যে লাইনটা তোমার পড়ে মনে হবে এটি সঠিক, তার পাশে লিখতে হবে ট্রু, এবং যেখানে ড্যাশ পুরো জায়গাটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে ওখানে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। টেক্সট থেকে যে লাইনটা পড়ে তোমার মনে হচ্ছে যে এই বাক্যটি ঠিক অথবা ভুল, সেই লাইনটি হুবহু লিখে দিতে হবে তোমারই শূন্যস্থানের জায়গাটায়। প্রথমে একটা দেখাচ্ছি, দেখো, দ্য শপ ম্যান ড্রিউ আউট এ বিজনেস কার্ড ফ্রম হিজ হেয়ার, তার মাথার কাছ থেকে, হেয়ার থেকে সে বিজনেস কার্ডটি নিয়ে এসেছিল। এটা ট্রু না ফলস? দেখো তোমাদেরকে দেখিয়ে দিই, চলে এসো 39 পেজে। এখানে একটা লাইন ছিল, দেখো ওপর থেকে 1 2 3 4, 4 নম্বর লাইনে নামো, ওপর থেকে যদি নিচের দিকে 4 নম্বর লাইনে নেমে দেখো, হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, তাহলে ওর চিক থেকে বিজনেস কার্ডটা নিয়েছিল, নট হেড, নট হেয়ার, ঠিক আছে? তাহলে এটা আমাদের আনসার কি হবে? অ্যাক্টিভিটি 4-এর ফার্স্টটা হবে ফলস, এবং সাপোর্টিং স্টেটমেন্টে কোনটা লিখবে তখন তুমি, যে হি ড্রিউ এ বিজনেস কার্ড ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, এই লাইনটা একদম হুবহু তোমরা টুকে দেবে। এরপরটা দেখো, গিভ ফাউন্ড দ্য ম্যাজিক বক্স ইন হিজ পকেট, গিভ ম্যাজিক বক্সটা তার পকেটের মধ্যে পেয়েছিল। হ্যাঁ ঠিকই, তার পকেটে পেয়েছিল, এটা ট্রু লিখবে, এবং সাপোর্টিং স্টেটমেন্টটা নিজেরা খুঁজে এখানে লিখবে। এটা তোমাদেরকে কাজ দিলাম, তোমরা নিজেরা করো, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবে। আজকে এই পর্যন্তই। পরবর্তী অ্যাক্টিভিটিস আর পরবর্তী মানে চ্যাপ্টারের বাকি অংশটা আবার পরের ভিডিও করে তোমাকে পাঠাবো। এরপর আমরা চলে এলাম 41 পেজে, অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই সমস্ত নিম্নলিখিত যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া আছে সেগুলোর আনসার করতে বলছে। ফার্স্ট এটা দেখো, হোয়াই ওয়াজ গিভ সারপ্রাইজড, কেন গিভ সারপ্রাইজড বা অবাক হয়ে গিয়েছিল। নাম্বার 2 বা বিয়েরটা বলছে, হোয়াই ডিড দ্য ন্যারেটর ফেল টু ফাইন্ড আউট দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেমস, কেন ন্যারেটরটি ম্যাজিক আইটেমসগুলোর কস্ট বা দাম খুঁজে পাচ্ছিল না। ফাইন্ড আউট করা মানে খুঁজে পাওয়া, আর ফেল মানে হচ্ছে ব্যর্থ হওয়া, তাহলে খুঁজে পেতে কেন ব্যর্থ হচ্ছিল। সরি, আমার গলাটা একটু খারাপ, তার জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, নাম্বার সি হচ্ছে, হোয়াট আইটেমস ডিড দ্য শপম্যান শো টু গিভ, কোন আইটেমসগুলো শপম্যান গিভকে দেখিয়েছিল। নাম্বার ডি বলছে, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দ্য ন্যারেটরস অ্যামেজমেন্ট, ন্যারেটর বা লেখকের অবাক বা হতভম্ব হওয়ার কারণ কী ছিল। এই 4টে কোয়েশ্চেন আমাদের প্রিভিয়াস যে তোমার প্যারাগ্রাফগুলো আমরা পড়লাম, মানে 40 পেজে, 39 পেজে, সেইখান থেকে তোমাকে নিয়ে এই আনসারটা করতে হবে অ্যাক্টিভিটি 5-এর। আনসার করার সময় যদি গুছিয়ে লিখতে অসুবিধা হয়, আগে নিজে লেখার চেষ্টা করবে। যে কোনো অ্যাক্টিভিটি নিজের থেকে করার চেষ্টা করো এখন থেকে, তাহলে উঁচু ক্লাসে গিয়ে যে কোনো কোয়েশ্চেন যদি পরীক্ষায় পড়ে, তাহলে তোমাদের মানে ভাবতে হবে না যে এটা মুখস্থ করিনি, নিজের থেকে লিখতে পারবে। টেক্সটটা যদি ভালো করে বোঝা থাকে তাহলে কোনো অ্যাক্টিভিটি করতে সমস্যা হওয়ার কারণ না। হ্যাঁ, গ্রামারগুলোর ক্ষেত্রে পড়তে হয়, গ্রামার আমাদের শিখতে হয়, জানতে হয়, সেগুলো যেগুলো নতুন থাকবে সেগুলো আমি আবার নতুন করে শিখিয়ে দেবো, যেগুলো পুরানো করানো আছে সেটা তোমার তো অসুবিধা হবে না। কিন্তু কোয়েশ্চেনগুলো নিজে লেখার অভ্যেস করো, টেক্সট থেকে দেখে দেখে অভ্যেস করো আপাতত, পরে চেষ্টা করবে নিজে বানিয়ে লেখার, বুঝেছো? আপাতত টেক্সট থেকে খুঁজে নিয়ে নিজে গুছিয়ে লেখা একটা অভ্যেস করো। তাও যদি মনে হয় কোনো কোয়েশ্চেন গুছিয়ে লিখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে বলো।
চলো আমরা পড়াটা স্টার্ট করে দিই আবার। লেটস কন্টিনিউ। আই ফেল্ট ভেরি আনইজি অ্যান্ড বিগ্যান টু লুক ফর দ্য ওয়ে আউট। আমার খুবই অস্বস্তি লাগতে শুরু করলো, বা আমি খুব অস্বস্তি অনুভব করতে শুরু করলাম এবং খুঁজতে শুরু করলাম যে ওয়ে আউটটা, মানে বেরোবার জায়গাটা। ওনার অস্বস্তি হওয়ার কারণ কী ছিল? কারণ আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাচ্চাটা যেভাবে বাবার হাত ধরে যাওয়া আসা করে, বাবাকে যে সমস্ত বাচ্চা যতটা ট্রাস্ট করে, গিপের মনের মধ্যে সেই শপম্যানটার প্রতি সেই স্নেহ, মানে সেই রেসপেক্ট, সেই ভালোবাসা, সেই বিশ্বাসটা তৈরি হয়ে গেছিলো এবং সে শপম্যানের হাত ধরে ধরেই ঘুরছিল। তো এই সমস্ত বিভিন্ন জিনিস দেখে বা তোমার ওনাদের শপম্যানটার বিভিন্ন ম্যাজিক দেখে ওনার মনে হয়েছিল যে এবার আমাদের বেরিয়ে পড়া উচিত। তার জন্য তিনি ন্যারেটার ওয়ে আউট খুঁজছিলেন। টার্নিং টু গিভ আই শ হিম স্ট্যান্ডিং অন এ স্টুল। আমি যখন গিপের দিকে টার্ন করলাম, গিপের দিকে ঘুরলাম, আমি দেখেছিলাম তাকে স্ট্যান্ডিং অন এ স্টুল, মানে একটা টুলের ওপরে দাঁড়িয়ে আছে, যেমন ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। দ্য শপম্যান ওয়াজ হোল্ডিং এ বিগ ড্রাম ইন হিজ হ্যান্ড। শপম্যানটি হাতে করে একটা বড় ড্রাম ধরে আছে। উই আর প্লেইং হাইড অ্যান্ড সিক ড্যাডি, ক্রাইড গিপ। গ্রিপ চিৎকার করে বলল, বাবা আমরা হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেলছি। অ্যান্ড বিফোর আই কুড প্রিভেন্ট হিম, মানে তার আগে যে আমি ওকে প্রিভেন্ট করব, প্রিভেন্ট করা মানে নিষেধ করা বা আটকানো, দ্য শপম্যান হ্যাড পুট দ্য বিগ ড্রাম ওভার হিম। শপম্যানটা কী করলো, একটা বড় ড্রামটা তার মাথার ওপর দিয়ে চাপিয়ে দিল। টেক দ্যাট অফ, আই ক্রাইড, আমি চিৎকার করে বললাম, ওটাকে সরাও। দিস ইনস্ট্যান্ট ইউ উইল ফ্রাইটেন দ্য বয়, এটা এক্ষুনি এখান থেকে সরাও, তুমি আমার ছেলেকে ভয় দেখাচ্ছ বা ভয় পেয়ে যাচ্ছে বা ছেলেটা। দ্য শপম্যান ডিড সো উইদাউট এ ওয়ার্ড। শপম্যান কী করলো, কোনো কথা না বলে ড্রামটা আবার সরিয়ে নিল। হি হেল্ড দ্য বিগ ড্রাম টুয়ার্ডস মি, সে কী করলো, আমার দিকে বড় ড্রামটা তুলে ধরলো। টু শো ইটস এমটিনেস, কী দেখাবার জন্য, যে ড্রামটা এখন ফাঁকা হয়ে গেছে। আমরা অনেক সময় ম্যাজিকে দেখে থাকি যে ড্রাম কোনো জিনিস বক্সের মধ্যে ঢোকানো হলো এবং খুলে দেখানো হয় যে ভেতর পুরো ফাঁকা, আবার পরবর্তী খুলে দেখানো হয় যে অন্য কিছু আছে। বিভিন্ন ম্যাজিশিয়ানরা এরা বিভিন্ন ধরনের ম্যাজিক দেখিয়ে থাকে। কিন্তু বাবার চোখের সামনে ছেলের এই অদৃশ্য হয়ে যাওয়া ব্যাপারটা ওর বাবাকে খুব ভয় পাইয়ে দিয়েছিল। ন্যারেটার খুব ভয় পেয়ে গেছিল। তিনি কি বলছেন, মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, আমার ছেলে অদৃশ্য হয়ে গেছে। হোয়ার ইজ মাই বয়, আই সেড, আমি বললাম আমার ছেলে কোথায়। ইউ সি, হি সেড, তিনি বললেন তুমি দেখো। ডিসপ্লেইং দ্য ড্রামস ইন্টেরিয়র, ড্রামের ভেতরের ফাঁকা অংশটা দেখিয়ে তার বাবাকে বলল তুমি দেখো। দিস ইজ জেনুইন ম্যাজিক, এটা দেখো জেনুইন ম্যাজিক, পুরো অদৃশ্য করে দিয়েছি। আই জাম্পড অ্যাট হিম, আমি তার উপর ঝাঁপিয়ে পড়লাম। অ্যান্ড ফেল ইনটু আটার ডার্কনেস, এবং ন্যারেটার শপম্যানকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে কোথায় পড়লেন, একটা খুব অন্ধকার জায়গায়। থার্ড, ধস করে একটা আওয়াজ হলো। সরি স্যার, আই ডিডন্ট সি ইউ কামিং, সামওয়ান সেড। পরবর্তী পাতায় দেখো, পড়াচ্ছি এবারে। কি দেখলাম, একটা ধস করে আওয়াজ হলো এবং তারপর একজন বললেন যে সরি স্যার, আমি আপনাকে দেখতে পাইনি। আই ওয়াজ ইন রেজেন্ট স্ট্রিট, আমি দেখলাম যে আমি তখন রেজেন্ট স্ট্রিটে ছিলাম। অ্যান্ড আই হ্যাড কোলাইডেড উইথ এ ম্যান, এবং আমি একটি লোকের সাথে ধাক্কা লেগে গেছে। কোলাইডেড মানে হচ্ছে ধাক্কা লাগা জোরে। অ্যান্ড এ ইয়ার্ড অ্যাওয়ে ওয়াজ গিভ, এবং কিছুটা দূরে দাঁড়িয়েছিল গিভ। হি ওয়াজ ক্যারিং 4 পার্সেলস ইন হিজ আর্ম, গিভ তার নিজের হাতে 4টে পার্সেল ধরে রয়েছে। হি স্মাইলড অ্যাট মি, সে কী করছে, আমার দিকে তাকিয়ে হাসছে। হি ডিডন্ট লুক স্কেয়ার্ড, তাকে দেখে বা একটু সে ভয় পেয়ে আছে এরকম দেখে মনে হলো না। ফর এ সেকেন্ড আই ওয়াজ অ্যাট এ লস, কিছু মুহূর্তের জন্য বা কিছু সময়ের জন্য আমি নিজেকে মনে হচ্ছে আমি যেন হারিয়ে ফেলেছি, নিজেকে হতভম্ব হয়ে গেছিল। আই স্টার্টেড রাউন্ড I stared round to see the door of the magic shop. আমি স্টেয়ার্ড রাউন্ড মানে আমি পিছন ঘুরে তাকালাম
খোঁজার জন্য বা দেখার জন্য ম্যাজিক শপের দরজাটি। ইট ওয়াজ নট দেয়ার, সেখানে কিন্তু দোকানটা বা ম্যাজিক শপটা ছিল না। দেয়ার ওয়াজ নো ডোর, নো শপ, নাথিং, সেখানে কোনো দরজা ছিল না, কোনো শপ ছিল না, নাথিং। আই ডিড দ্য অনলি থিং পসিবল ইন দ্যাট মেন্টাল স্টেট, সেই মেন্টাল স্টেটে একটা কাজই আমার পক্ষে করা সম্ভব ছিল বা করতে পেরেছিলাম। আই কল্ড ফর এ ক্যাব, আমি একটা ক্যাব ভাড়া করলাম বা ডাকলাম। আই গট ইন উইথ গিপ, আমি গাড়িতে গিপের সাথে উঠে পড়লাম। ড্যাড সেড গিপ অ্যাট লাস্ট, অবশেষে সে তাকে এতক্ষণ পরে বাবা বলে ডেকেছে। দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, গিপ লুকড কমপ্লিটলি আনড্যামেজ, গিপকে দেখে মনে হলো তার কোনো অসুবিধা বা ক্ষতি, কিছু সমস্যা হয়নি। সে কি বলছে? দ্যাট ওয়াজ এ প্রপার ম্যাজিক শপ, সেটা একটা সত্যিকারেরই ম্যাজিক শপ ছিল, যেটা আগাগোড়াই পুরো ম্যাজিকের জিনিস ছিল। হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড, গিপ না তো ভয় পেয়েছিল, নট ডিস্টার্ব, না বিরক্ত হয়েছিল। দেয়ার ইন হিজ আর্মস ওয়ার 4 পার্সেল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, তার হাতে ছিল 4টে পার্সেল কন্টেনিং আইটেমস ফ্রম দ্য ম্যাজিক শপ, ম্যাজিক শপে 4টে ম্যাজিকের জিনিস বা সামগ্রী তার হাতে ছিল। সিন্স দেন, সেই থেকে আই হ্যাভ বিন আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট সেভারাল টাইমস, সেই থেকে আমি রিজেন্ট স্ট্রিটের ওপর দিয়ে অনেকবার বা বহুবার গেছি। লুকিং ফর দ্যাট শপ, সেই লুকিং ফর কথার অর্থ হচ্ছে খোঁজা বা সন্ধান করা, সেই শপটার সন্ধানে বা সেই দোকানটির সন্ধানে। আফটার অল আই হ্যাড নট পেড ফর দ্য আইটেমস, কারণ মানে ন্যারেটর সেই যে ম্যাজিক জিনিসগুলো 4টেও পার্সেল পেয়েছে বা নিয়ে এসেছিল গিফট, তার জন্য কোনো টাকাই নেয়নি বা পে করেনি। বোঝা গেল? তাহলে চলো এরপর দেখো আমরা ওয়ার্ড নেস্টগুলো মানেগুলো পড়ে নিই। ইন্টেরিয়র মানে হচ্ছে ইনসাইড অফ এ হাউস অর রুম, মানে কোনো রুম বা বাড়ির ভেতর সাইডটাকে বলা হয় ইন্টেরিয়র। অনেক সময় আমরা আগে শুনেছি বা জানি ইন্টেরিয়র ডিজাইনিং, যখন ঘরের বা বাড়ির ভেতরের কোনো সুন্দর করে সাজানো হয় সেগুলোকে ইন্টেরিয়র ডিজাইনিং বলে, তাই তো? তার মানে শুধু ইন্টেরিয়র মানে কি না, বাড়ি বা ঘরের ভিতর অংশ। কোলাইডেড মানে হচ্ছে হিট এগেনস্ট সামথিং, কোনো জিনিসের ধাক্কা খাওয়াটাকেই বলা হয় কোলাইডেড। ক্যাব হচ্ছে ভেহিকেল, পপুলারলি নোন অ্যাজ ট্যাক্সি, বোঝাই গেল। ভেহিকেল যানবাহন, সাধারণত আমরা যেটাকে ট্যাক্সি বলে থাকি সেগুলোকেই ক্যাব বলা হয়। অ্যাক্টিভিটি 6 দেখো, কজ অ্যান্ড এফেক্ট। কজ মানে হচ্ছে কারণ, এফেক্ট মানে তার ফলাফল। কি বলছে ফার্স্টেরটা? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড, ন্যারেটরটি ভেবেছিল, লেখক ভেবেছিলেন যে তার সন্তান বা তার ছেলে ভয় পেয়ে যাবে। এফেক্ট, তার ফলে সে কী করেছিল। নেক্সট দেখো বিয়েরটা, গিপস ফাদার জাম্পড অ্যাট দ্য শপম্যান, গিপের বাবা শপম্যানটার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল, তার ফলে কি হয়েছিল? সে আমরা পড়েছিলাম, তারপরে সে একটা অন্ধকার জায়গায় ধপাস করে পড়ে গেছিলো, তাই তো? সেই জায়গাটা তোমার লিখতে হবে। নাম্বার সি এ দেখো আবার এফেক্ট দেওয়া রয়েছে। দ্য ন্যারেটর কল্ড ফর এ ক্যাব, ন্যারেটরটি একটা মানে ক্যাবকে ডেকেছিল, তার কারণ কি, কজ কি? তারপর হচ্ছে দেখো নাম্বার ডি, গিপস ফাদার ওয়েন্ট আপ অ্যান্ড ডাউন রিজেন্ট স্ট্রিট লুকিং ফর দ্য ম্যাজিক শপ, গিপের বাবা সেই রিজেন্ট স্ট্রিটের ওপর দিয়ে অনেকবার যাওয়া আসা করেছে ম্যাজিক শপটা খোঁজার জন্য। কারণ কি, কজ কি ছিল বলো? কজ হচ্ছে হি হ্যাডন্ট পেড ফর দ্য আইটেমস, তাই তো? সেই আইটেমসগুলোকে জন্য কোনো দাম পে করেনি। এগুলো তোমরা লিখবে। চলো পরের পাতায় চলে আসবো। দেখো এবার চলে এসেছি 43 নম্বর পেজে, অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ আবার দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য দিয়ে তোমরা কোয়েশ্চেনগুলোর আনসার দেবে। হোয়াট ডিড দ্য শপম্যান ডু উইথ দ্য ড্রাম, ড্রাম দিয়ে শপম্যানটি কী করেছিল? তাহলে বাংলায় আমি বলি, ড্রামটা কী করেছিল শপম্যান? গিপের ওপরে দিয়ে দিয়েছিল, তাই তো? গিপে এবং সেটা একটা জেনুইন ম্যাজিক ছিল, পরে দেখা গেছিলো যে ড্রামের মধ্যে আর কিছুই ছিল না। ওই পোর্শনটা থেকে তুমি একটু বানিয়ে তোমাকে লিখতে হবে। নাম্বার বি দেখো, হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ সন উড বি ফ্রাইটেন্ড,
কেন ন্যারেটর এটা মনে হয়েছিল যে তার ছেলে ভয় পেয়ে যাবে। নাম্বার সি দেখো, হোয়ার ডিড দ্য ন্যারেটর এগেন ফাইন্ড হিজ সন। কোথায় ন্যারেটরটি তার ছেলেকে আবার খুঁজে পেয়েছিল? কোথায় পেয়েছিল বলো? রিজেন্ট স্ট্রিটে, তাই তো? গুছিয়ে কিন্তু বাক্যটা সম্পূর্ণভাবে লিখবে। নাম্বার ডি দেখো, হোয়াট ওয়াজ দ্য মেন্টাল স্টেট অফ দ্য ন্যারেটর। ন্যারেটরের মেন্টাল স্টেট তখন কেমন ছিল? এরপর আমরা আর্টিকেলস দিয়ে কিছু অ্যাক্টিভিটি করব। চলে আসবো পরবর্তী পাতায়। পেজ নাম্বার 44, অ্যাক্টিভিটি 8, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। আর্টিকেলস আমরা আগেও পড়েছি, এ অ্যান্ড দি। চলো করে নেওয়া যাক এগুলো। ফার্স্ট এটা বলছে লাস্ট উইক, গত সপ্তাহে, আমি দেখেছিলাম ড্যাশ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। আর্টিকেল কিভাবে করতে হয়? যেখানে শূন্যস্থান তার পরবর্তী ওয়ার্ডের ফার্স্ট লেটারটা আমাকে দেখতে হবে। এখানে আছে ওয়ান। ওয়ানের ওটা হচ্ছে ভাওয়েল। সাধারণত আমরা জানি যে ভাওয়েলের আগে অ্যান বসে, কনসোনেন্টের আগে এ বসে, এবং কোনো নির্দিষ্ট জিনিস থাকলে তখন দি বসে বা দা বসে, তাই তো? কিন্তু তার মধ্যেও অনেক ব্যতিক্রম আছে। অনেক কিছু কনসোনেন্ট আছে যেগুলোর সামনে অ্যান বসে, যেমন ধরো অনারেবল। তেমনই কিছু কিছু ভাওয়েলও আছে বা উচ্চারণের ওপর নির্ভর করে কখনো কখনো ভাওয়েলের আগেও এ বসে। যেমন হচ্ছে ওয়ান ডে ক্রিকেট। ওয়ান যখন আমরা ওয়া উচ্চারণ করছি না, ওয়ের উচ্চারণ যখন ওয়া হবে বা তখন ওয়ের উচ্চারণ ওয়ের মতো হলে বা ওয়া হলে তখন কি হয়? এ বসে। অ্যান না বসে কি হবে বলো? এ বসবে। তাহলে এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ। নাম্বার 2 দেখো, দেয়ার ইজ ড্যাশ ইউনিভার্সিটি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। ইউনিভার্সিটির আগে কি বসবে? ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হয়, ইউনিট, ইউনিভার্সিটি, ইউনিকর্ন, বোঝাতে পারছি? ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতোই হয় তখন তার আগে এ বসে, আর ইউ এর উচ্চারণ যখন আ হয় তখন সেখানে অ্যান বসে। যেমন ধরো আমব্রেলা, ইউ দিয়েই লেখা শুরু হয়, কিন্তু আমব্রেলা বলছি, বলছি, তখন সেটা অ্যান আমব্রেলা হবে। কিন্তু ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, সেক্ষেত্রে এ বসবে। নেক্সট দেখো, নাম্বার সি, ব্রুটাস ইজ ড্যাশ অনারেবল ম্যান, অ্যান অনারেবল ম্যান। এখানে এইচ যদিও কনসোনেন্ট, কিন্তু এইচের উচ্চারণ কেমন হচ্ছে? বলছি, অনারেবল, সেই জন্য এখানে অ্যান অনারেবল হবে। এরকম আর কি কি এক্সাম্পল হতে পারে? আওয়ার হতে পারে। আওয়ার, এইচ ও ইউ আর, আওয়ার এইচ দিয়ে শুরু হলেও উচ্চারণ হচ্ছে আ। তাহলে যে সমস্ত কনসোনেন্টগুলো উচ্চারণ করতে অনেক সময় ভাওয়েলের মতো শোনায়, সেইগুলোর সামনে কি বসে? অ্যান বসে। যদি তোমার মনে হয় যে ভয়েস এই আর্টিকেল নিয়ে আরেকবার একটা ভিডিও করতে, আমাকে বলে দিও, আমি আরেকবার তোমাকে মনে করিয়ে দেবো, বুঝিয়ে দেবো। নাম্বার ডি দেখো, সি অ্যারাইভড ড্যাশ আওয়ার লেট। আমরা কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে বলে হাওয়ার বলছি না, বলছি কি আওয়ার, সেই জন্য অ্যান আওয়ার, অ্যান অনারেবল ম্যান, অ্যান আওয়ার, ঠিক আছে? এরপর চলে এসো অ্যাক্টিভিটি 9A, মিনিংফুল কিছু সেন্টেন্স বানাতে হবে তোমাদের এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে। প্রিভেন্ট মানে কি? আটকানো। ডিসঅ্যাপিয়ার্ড মানে কি? অদৃশ্য হয়ে যাওয়া। স্টেয়ার্ড মানে কি? তাকিয়ে থাকে একভাবে। পার্সেল তো তোমরা জানোই, পার্সেল যেগুলো আমাদেরকে পার্সেল বাড়িতে আসে, বা পার্সেল আমরা কিছু কাউকে গিফট করি বা কিছু নিই, ঠিক আছে? বক্সগুলো যেগুলো র্যাপ করা থাকে। অ্যাক্টিভিটি 9B দেখো, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হুইচ আর সিমিলার ইন মিনিং টু দ্য ফলোয়িং যে ওয়ার্ডসগুলো তোমাদেরকে দিয়েছে সেগুলো যে মানে সেই একই মানে হবে এমন ওয়ার্ড তোমাদেরকে টেক্সট থেকে খুঁজে বার করতে হবে। ফ্রাইটেন্ড মানে ভয় পেয়ে যাওয়া, তাহলে সেই ওয়ার্ড সিমিলারলি খুঁজে টেক্সট থেকে লিখতে হবে। নেক্সট দেখো, অ্যাট এ পার্টিকুলার মোমেন্ট, কোনো একটা নির্দিষ্ট মোমেন্ট, সেটা কি হবে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে শোয়িং বা দেখানো। নাম্বার 4 বলছে রিলেটিং টু মাইন্ড, মানে মানসিক কোনো জিনিস, মানে মনকে নিয়ে রিলেট করে কোনো জিনিস। এই হয়েছে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো। আচ্ছা, তোমাকে পড়ানোর ফাঁকে একটু বলে দিই,
আমি এখন হাতে তোমার এনাফ টাইম আছে, সেই কারণেই আমি তোমাদেরকে বলছি যে নিজের থেকে আনসার করা, নিজের থেকে আনসার লেখা এখন থেকে অভ্যেস করো। এরকম অনেক জায়গা আছে, অনেক বই আছে, অনেক ভিডিও আছে যেখানে আনসার কপি করে দেয়া থাকে। তুমি সেটা মুখস্থ করে লিখে দিতেই পারো, বেশিক্ষণ লাগবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজে থেকে আনসার লেখার চেষ্টা করলে সেটা আলটিমেট তোমার গিয়ে উপকার হবে। তাও যদি তোমার মনে হয় কখনো যে এই কোয়েশ্চেনগুলো একটু বড়, বা এই কোয়েশ্চেনগুলো একটু টাফ লাগছে, বা এই অ্যাক্টিভিটিসটা আমি ঠিক পারছি না, তাহলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কখনোই ভাববে না যে ম্যাম আমাকে করতে দিয়েছে বলে আমাকে যে কোনো প্রকারে করতে হবে, যেখান থেকে খুশি টুকে নিয়ে আসতে হবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তোমাকে করতে দিচ্ছি মানে নিজে ভাবনা চিন্তা করে করবে, নিজে ভেবে বুঝে লিখবে। যেখানে আটকাবে, অসুবিধা হবে, মা তোমার মনে হচ্ছে যে ছোটো কোশ্চেনগুলো লিখতে পারছি, বড় পারছি না, যে কোনো টাইপের অসুবিধা যদি চ্যাপ্টারে থাকে সেটা আমাকে বললে আমি কিন্তু লিখিয়ে দেবো বা করিয়ে দেবো, ঠিক আছে? আলাদা করে কোনো ভিডিওতে অ্যাক্টিভিটি লিখে তোমাদের আমি করিয়ে দেবো, সেটা কিন্তু আমাকে বলো সময় থাকতে। চলো এখন এই পর্যন্তই।